আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা হয়তো ভাবতেছো আমরা সবচেয়ে হতভাগা ব্যাচ, আমরাই সবচেয়ে কুফা ব্যাচ, সবচেয়ে কপাল পোড়া ব্যাচ আমরা। কিন্তু আসলে কি তাই? কারণ তোমরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলন সফল। এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কিন্তু তোমাদের। ভার্সিটি লেভেলের যারা বড় ভাই রয়েছে তাদের পরে কিন্তু তোমাদের স্থান। তাহলে তোমরা বড় একটি ধাক্কা সামাল দিয়ে কিন্তু আন্দোলনে সফল হয়েছ। এখন যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছে যে তোমাদের পরীক্ষা, আসলে পরীক্ষায় তোমরা মাঝখানে যে অর্ধেক পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে গেছে। এখন মাঝামাঝি পথে এসে তোমরা অনেকে হয়তো পরীক্ষা দিতে চাচ্ছ, অনেকে পরীক্ষা দিতে চাচ্ছ না, কারণ পরীক্ষা দেওয়ার মতো কোনো মন মানসিকতা এখন অনেকেরই নেই। অনেকে বিভিন্ন ধরনের সমস্যা আছে, অনেকের যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিটা হয়তো নষ্ট হয়ে গেছে, অনেকে হাসপাতালে আছে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে তোমরা অনেকেই পরীক্ষা দিতে চাচ্ছ না। তবে এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে চাচ্ছে না, এটা কিন্তু ঠিক না। অনেকে আবার পরীক্ষা দিতে চাচ্ছে। যেমন গতকালকে সমন্বয়কদের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে একটি মিটিং হওয়ার কথা ছিল। আমার জানা মতে সেই মিটিংটি সম্পন্ন হয়েছে। তো মিটিংয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে সেখানে কিন্তু ২ টি পক্ষ ছিল। এক পক্ষ বলছে পরীক্ষা হোক, সীমিত আকারে হলেও পরীক্ষা হোক, হয়তো 50 মার্কসে বা 40 মার্কসে পরীক্ষা হোক। আর অন্য পক্ষ চাচ্ছে পরীক্ষা হওয়ার দরকার নেই, যা হয়েছে এনাফ, সরাসরি অটো পাস। এখন বিষয়টা হলো যে তোমাদের অটো পাসটা দিবে কোন সিস্টেমে? তোমাদের অলরেডি অর্ধেক পরীক্ষা হয়ে গেছে, তাহলে অটো পাস তো হচ্ছে না। এটা হয়তো দাবি করা যেতে পারে যে আমাদের যে অর্ধেক পরীক্ষা হয়েছে এর উপরে আমাদের নম্বর দেওয়া হোক, অর্থাৎ ফার্স্ট পেপার আমাদের পরীক্ষা হয়ে গেছে, এই পরীক্ষার অনুযায়ী আমাদের সেকেন্ড পেপার নাম্বার দেওয়া হোক। তাহলে সেখানে কিন্তু কোনো সমাধান আসেনি। সমন্বয়কদের সাথে যে বৈঠক ছিল সেখানে কিন্তু কোনো সমাধান আসেনি, কারণ এখানে ২টি পক্ষ হয়ে গেছে। আর যে কোনো দাবি যদি আদায় করতে হয় তাহলে কিন্তু সবার সম্মিলিতভাবে এক থাকতে হবে। আমি তোমাদের একটু পেছনের ইতিহাস মনে করিয়ে দিতে চাই। তোমরা যখন জেএসসি পরীক্ষা দিলে তোমাদের বেলায় কিন্তু মাত্র 7 সাবজেক্টে জেএসসি পরীক্ষা হয়েছিল, কোনো 4 সাবজেক্ট ছিল না। সেখানে শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা বা জীবন জীবিকা, এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হয়নি। যারাই মাত্র 7 সাবজেক্টে জিপিএ A+ পেয়েছিল শুধু তারাই জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ তোমাদের বেলায় কিন্তু কোনো 4 সাবজেক্ট ছিল না, এতে অনেকেরই A+ আসেনি। এরপর যখন এসএসসি পরীক্ষা আসলো, তোমরা করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তোমরা। তোমাদের করোনার কারণে ক্লাস হয়নি প্রায় 2 বছর। শেষমেশ যখন সেপ্টেম্বরে তোমাদের কিন্তু ক্লাস খোলা হয়েছিল, সেপ্টেম্বর 12 তারিখে যখন তোমাদের ক্লাস হলো, মাত্র 2-3 মাসে পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেল। এরপর আর কোনো ক্লাস নেই। তারপর তোমাদের বোর্ড পরীক্ষায় বসতে হয়েছিল। যদিও সেখানে শর্ট সিলেবাস ছিল, কিন্তু তারপরে কিন্তু তোমরা ওইভাবে প্রস্তুতিটা নিতে পারোনি, তোমাদের ক্লাস হয়নি, বিভিন্ন ধরনের তোমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এইচএসসি পরীক্ষায় তোমরা কিন্তু পূর্ণাঙ্গ মোটামুটি ক্লাস পেয়েছো, হয়তো 2-3 মাস তোমাদের কম হয়েছে, কারণ করোনার কারণে তোমাদের শিক্ষাবর্ষটা 1.5 বছরে নিয়ে আসা হয়েছে। তো 1.5 বছরে তোমরা কিন্তু প্রস্তুতি যতটুকু নিয়েছিলে পরীক্ষার জন্য, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলে। তো পরীক্ষা যখন তোমরা শুরু করার পরেই দেশে শুরু হলো আন্দোলন। কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অবশেষে সেই আন্দোলন কোন পর্যায়ে গিয়েছে তোমরা সবাই জানো। সেই আন্দোলন ধীরে ধীরে সরকার পতন, অর্থাৎ সরকার উৎখাত এবং সরকার পরিবর্তনের মতো কিন্তু একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশ এখন কিন্তু সেই দিকে, সারা দেশের নজর ওই একদিকেই, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। এখন তোমরা অনেক শিক্ষার্থী এতে আহত হয়েছে, নিহত হয়েছে অনেকে, আমরা তাদের মাগফিরাত কামনা করি। এরপরে অনেক শিক্ষার্থী কিন্তু কারাগারে ছিল, তারা অনেকে মুক্তি পেয়েছে, আবার এখনও হয়তো অনেকে মামলা আছে। কিন্তু আমরা যত জেনেছি যে আইন ও সংসদ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে সকল মামলা প্রত্যাহার করা হবে। এখন মূল বিষয়টা হচ্ছে যে সকল শিক্ষার্থী মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেনি বা যারা হসপিটালে আছে তারা কীভাবে পরীক্ষা দেবে, এটা সহজে একটি সমাধান রয়েছে। কারণ যারা হাসপাতালে রয়েছে তারা কিন্তু চাইলে হসপিটাল বেডে বসেই পরীক্ষা দিতে পারবে, বা যদি তারা সেন্টার পর্যন্ত যেতে পারে তখন কিন্তু তারা সেখানে স্পেশাল একটি ফ্যাসিলিটি পাবে, কারণ সেখানে একটি মেডিকেল টিম থাকে, মেডিকেল রুম থাকে, সেখানে বসে কিন্তু তারা ইচ্ছে করলে পরীক্ষা দিতে পারবে। এই সুযোগ সুবিধা তোমাদের অবশ্যই দেওয়া হবে। এখন যে বিষয়টা তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আজকে বলতে যাচ্ছি যে অটো পাসের যে বিষয়টি, আসলে অটো পাস কারা যাচ্ছে
এটি সহজে বোঝা যায়, সবাই কিন্তু অটোপাস চাচ্ছে না। আমার ভিডিও যারা দেখতেছো সবাই কিন্তু অটোপাস চাচ্ছ না। অনেকে চাচ্ছ যে পরীক্ষাটা হোক, কারণ যারা জেএসসিতে এ প্লাস পাওনি, এসএসসিতে এ প্লাস পাওনি, তাদের কিন্তু অটোপাসের লস, তাদের কিন্তু এইবারও এ প্লাস আসবে না। অটোপাস তারাই যাচ্ছে যাদের রেজাল্ট খারাপ বা যারা এই এইচএসসি পরীক্ষায় পাস করবে না, এমন কিছু শিক্ষার্থী রয়েছে, তারা এই অটোপাস চাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটি জানি না যে তোমরা এর সাথে একমত হবে কিনা, তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অটোপাস সকল শিক্ষার্থী চায় না, শুধু যাদের পাস করা অ্যাবিলিটি নাই আমার জানা মতে শুধু তারাই অটোপাস চাচ্ছে, আর কিছু শিক্ষার্থী না বুঝে যাচ্ছে। এখন অটোপাস যদি তোমাদের দেওয়া হয়, তারপরে দেখবা কিছু শিক্ষার্থী মাঠে নামবে যে আমরা অটোপাস চাই না। তাহলে এখানে বোর্ড কর্তৃপক্ষ কি করবে, কোন সিদ্ধান্ত তারা নেবে? অবশ্যই তোমাদের সবার যাতে কল্যাণ হয় সেই সিদ্ধান্তটাই বোর্ড কর্তৃপক্ষ নেবেন, কারণ অটোপাস দিলে সবাই পাস করে যাবে। 14 লাখ যে পরীক্ষা দিচ্ছে 14 লাখ ধরেই পাস করে যাবে, কিন্তু তাদের কি মেধার মূল্যায়ন হলো? এমনিতে নর্মালে যদি পরীক্ষা হয় তাহলে হয়তো এখানে 1.5 থেকে 2 লাখ স্টুডেন্ট ফেল করবে। এটা আমাদের গতানুগতিক যে ধারা, পাশের হার হয়তো 80% বা 90% এরকম করবে। এতে কিন্তু 80% যদি পাস করে বা 70% 80% এভারেজে এরকম থাকে। তো 80% যদি পাস করে 20% বাদ গেলে কিন্তু 2,80,000 স্টুডেন্ট বাদ পড়ে যাবে, ফেল করবে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে এই স্টুডেন্টগুলো কিন্তু ঝরে যাবে, হয়তো তাদের জন্য ভালো হবে, কিন্তু বাদ বাকি যে 12 লাখের মতো স্টুডেন্ট রয়েছে তাদের সবার কিন্তু ভালো হবে না। কারণ আমার এক স্টুডেন্ট, সে কিন্তু 2022 সালে যখন 2021 সালে যখন অটোপাস দেওয়া হলো, তখন কিন্তু ওর জিপিএ 5 আসেনি। তো জিপিএ 5 না আসার কারণে 2020 সালে অটোপাস দেওয়ার কারণে শিক্ষার্থীর জিপিএ 5 আসেনি, কারণ ওর জেএসসি এবং এসএসসিতে 4.94 এরকম পয়েন্ট ছিল, 4.75 বা 4.94 এইরকম বর্ডার লেভেলে ছিল। তো এই কারণে ওর জিপিএ 5 আসেনি। তো মেডিকেলে যখন ও ভর্তি পরীক্ষা দেবে এই জিপিএ 5 এর উপর, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এই দুটি পরীক্ষার উপরে যে মার্ক থাকে 125%, যে 125 যে মার্ক থাকে, এই মার্কের উপর কিন্তু ওর বিশাল একটি হ্যাম্পার ঘটছে, কারণ ও এখান থেকে পার্সেন্টেজে ওর মার্ক কমে এসে গেছে। তখন কিন্তু সরকারিভাবে চান্স পায়নি, মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো সত্ত্বেও কিন্তু ও চান্স পায়নি। পরবর্তী বছর অর্থাৎ 2021 সালে যখন আবার পরীক্ষা হলো 3 সাবজেক্টে, 6 সাবজেক্ট, অর্থাৎ গ্রুপের যে 3 সাবজেক্ট ডবল পার্ট 6 সাবজেক্টে যখন পরীক্ষা হলো, তখন কিন্তু সে পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে সে খুব ভালো একটি ফলাফল করেছে এবং সরকারিভাবে মেডিকেলে চান্স পেয়েছে, এখন সে মেডিকেলে পড়ছে। তাহলে এই সকল শিক্ষার্থীর জন্য কিন্তু ক্ষতিকর, কারণ তারা যখন পরীক্ষা দিবে না তাদের, কারণ অনেক শিক্ষার্থী যাদের পেছনে গ্যাপ আছে, যার টার্গেট ভালো, যার ফিউচারে একটি সুন্দর একটি লক্ষ্য রয়েছে যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, হয়তো এসএসসি বা এসএসসি পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি বা যে কোনো কারণবশত একটি বা দুটি সাবজেক্ট খারাপ হয়ে গেছে, তাদের কিন্তু তারা চাচ্ছে যে এই পরীক্ষাটা আমার ভালো হবে, এই পরীক্ষাটা যদি ভালো হয় আমার জিপিএ 5 পেলে আমার পেছনে যতটুকু যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা আমি এই পরীক্ষার মাধ্যমে পূরণ করব। এখন যখন পরীক্ষা হবে না, সে কিন্তু এই গ্যাপটা পূরণ করার আর কোনো সুযোগ পাবে না, কোনো চান্স না পাওয়ার কারণে সে কিন্তু তার ভবিষ্যতের যে একটি টার্গেট রয়েছে সেই টার্গেটে সে পৌঁছাতে পারবে না, তাহলে তার জন্য অবশ্যই ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ আসলে এই সিদ্ধান্ত থেকে আমার মতে সরে আসা দরকার, কারণ এতে সঠিক মেধার মূল্যায়ন হবে, আর অটোপাসে কিন্তু কোনো মেধার মূল্যায়ন হবে না। তখন যে লেখাপড়া করেছে সেও পাস, যে লেখাপড়া না করেছে সেও পাস, যে কষ্ট করলো তাকেও যেভাবে মূল্যায়ন করা হবে, আর যে কষ্ট না করলো তাকেও সেই একইভাবে মূল্যায়ন করা হবে। সারা জীবন তোমাদের একটি অভিশাপ গলায় নিয়ে ঘুরতে হবে যে তোমরা অটোপাস। আর একটা বিষয় হলো যে তোমাদের অলরেডি 5 থেকে 6টি পরীক্ষা হয়ে গেছে, এখন তোমাদের অটোপাস দেওয়ার সিস্টেমটা কি? তারপরে এখন চাইলে বোর্ড কর্তৃপক্ষ চাইলে দিতে পারে, কিন্তু এখন দিলে পরীক্ষাটা যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদের যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে এই মার্কই যদি দিয়ে দেওয়া হয় যে সেকেন্ড পেপার তোমরা এই সেম মার্কই পাবে, তাহলে হয়তো সেটাই কারোর জন্য ভালো হবে, কারোর জন্য খারাপ হবে, কারণ অনেকে ফার্স্ট পেপার খারাপ হয়েছে সেকেন্ড পেপার ভালো হবে, আবার অনেকে চাচ্ছে যে আমার ফার্স্ট পেপার তো ভালো হয়েছে তার জন্য সে সেকেন্ড পেপারে ওই মার্ক পেয়ে যাবে। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে যারা অটোপাস চাচ্ছ
তোমরা আরও বোঝো, জেনে বুঝে তারপরে তোমরা আন্দোলন করো। আর যদি এটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে সঠিক মনে হয় যে হ্যাঁ অটো পাসটাই দরকার, তখন সেই বোর্ড কর্তৃপক্ষ হয়তো সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। কারণ অলরেডি রুটিন প্রকাশ করা হয়ে গেছে তোমাদের আগামী 11 তারিখ থেকে পরীক্ষা। তো বোর্ড কর্তৃপক্ষ কিন্তু চাচ্ছে যে তোমাদের পরীক্ষাটা নিতে। তারা একান্তই পরীক্ষা নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রশ্ন ছাপার কাজও শুরু হয়ে গেছে। তো বোর্ড কর্তৃপক্ষ কিন্তু শতভাগ প্রস্তুত তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আর তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষা দিতে চাচ্ছ না। আমি আবারও বলবো যে সবাই অটো পাস চায় না। যাই হোক, এখন সর্বোপরি তোমরা নিজেদের ভালো তোমরা নিজেরাই বোঝো। তো সেই বুঝে শুনে তারপর তোমরা ডিসিশন নাও। আর যদি তোমরা ম্যাক্সিমাম মনে করো যে হ্যাঁ অটো পাসই ভালো, তখন তোমরা যদি সেই দাবিটা তোমরা তুলে ধরতে পারো কর্তৃপক্ষের কাছে, হয়তো তোমাদের দাবি পূরণ হবে। কিন্তু তোমরা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নাও। তোমাদের ভবিষ্যৎটা কিন্তু এটা এসএসসি পরীক্ষা না, কলেজে ভর্তি হলাম শেষ, এটা এইচএসসি পরীক্ষা। এর উপর ডিপেন্ড করে অনেক কিছু। তোমার ভার্সিটি লেভেল, তোমার মেডিকেল, তোমার বুয়েট, যে ক্ষেত্রেই তুমি চাও না কেন, সমস্ত কিছুই নির্ভর করতেছে তোমার ইন্টারমিডিয়েটের ফলাফলের উপর। তো সেই সব দিক বিবেচনা করে তোমাকে পা ফেলতে হবে। তাই হুজুগে বাঙালি না হয়ে তোমাকে সুযোগে বাঙালি হতে হবে, বা তোমাকে বুঝে শুনে তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাই সবার জন্য শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।